নির্মল আলোয় এবারের নিবেদন গ্রাম বাংলার বুক থেকে তুলে নিয়ে আসা এক সাধারণ মানুষের গল্প। গল্পটি লিখেছেন গৌতম মুখোপাধ্যায়। গল্প পাঠে নির্মল সরকেল। এবারের গল্প মাঝি। তালডাংরা গ্রামে রূপনারায়ণের একেবারে পাড়ে নিতাইয়ের চায়ের দোকান। বাঁশের মাচার উপর টিন, মাথায় কালো প্লাস্টিক। দোকানের সামনে জোনাচারাকের বসার জায়গা। দোকানের আসবাব বলতে কাঠের ভাঙা শোকেস, গোটাচারেক কাঁচের বয়ামে বেকারির বিস্কুট, স্টিলের থালায় গোটা দশেক ছোট কাঁচের গ্লাস, বড় একটা মাটির উনুন, একটা মাঝারি কেটলি, হাঁড়িতে কিছুটা দুধ। ভোরের খেয়া 5টায়, তার আগেই দোকানে আঁচ পড়ে যায়। মাঝিপাড়ায় তিলু, কার্তিক, বাপি, মানা, নিতাইয়ের বাঁধা খদ্দের। জলে নৌকা নামানোর আগে নিতাইয়ের দোকানে চা বিড়ি খাওয়া ওদের একটা অভ্যেস। গেঁওখালি যাওয়ার প্রথম নৌকা 5টায়। সাইকেল বাইক নিয়ে জনাতেরিস প্রথম নৌকার যাত্রী। বেশ কিছু যাত্রী নিতাইয়ের দোকানে চা খায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর আনাগোনা বাড়ে। দুপুরে কয়েক ঘন্টা বিশ্রামের পর আবার বিকেলের তোড়জোড়। দোকানের ছাপ পড়তে পড়তে রাত 9টা। সপ্তাহের প্রথম দিন, যাত্রীর চাপ একটু বেশি। আজ দিনটা মেঘলা, ঝোড়ো হাওয়া দিচ্ছে। বৃষ্টি নেই, কিন্তু আসতে পারে যে কোনো সময়। ঘাটে এখনো প্রথম নৌকা নোঙর করেনি। মিনিট 10 অতিক্রান্ত, তখনও নৌকার দেখা নেই। উপস্থিত যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যাত্রীদের মধ্যে থেকে কেউ বলে ওঠে, সারা আমাদের সময়ের দাম নেই? ভাড়া বাড়ানোর সময় মনে থাকে না যে ঠিক সময়ে সার্ভিস দিতে হবে? কেউ বলে ওঠে, ছোট লোকের বাচ্চাদের জ্ঞানগম্ভী আছে। পরিচিত যাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করে এখন কি করণীয়, কিভাবে যাওয়া যাবে সেটা ভাবা দরকার। এদিকে আবহাওয়াও খুব সুবিধের নয়। পরের টান 7টায়, তখন গিয়ে লাভ নেই। সারেংদের নিয়ম নিতাই জানে। বাবার সঙ্গে থেকে এ অভিজ্ঞতা তার হয়েছে। ছোটবেলা থেকে লেখাপড়া ফেলে বাবার সঙ্গী হয়ে উঠেছিল। মা মাঝে মাঝে লেখাপড়ার কথা বললে বাবা বলতো, ওর লেখাপড়া হবে না, ওর পিছনে ফালতু সময় দিও না। সেই সময়টা অন্য কাজ করুক, 2 পয়সা আসবে, ও আমার সঙ্গে নৌকায় থাকুক। সে সেই ছোট বয়স থেকেই বাবার নৌকার সঙ্গী। সেদিনকার সেই আকস্মিক ঘটনা না করলে নিতাইও আজ সারেং হয়ে যেত। 78-এর বন্যার সময় ঘটা সেই দুর্ঘটনাটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেদিন ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। সাবিত্রী বলেছিল, শুনছো, আজ আর নৌকা নিয়ে বেরোতে হবে না, আকাশের গতিক ভালো নয়। তিরুপাড়ার বাঁধে ফাটল ধরেছে। কোদাল চাইতে এসে বঙ্কু খবর দিল, আজ নাইবা গেলে। না বেরুলে আমার চলবে না, আজ আমার প্রথম টান। যাত্রীরা সারেংকে দেখতে না পেলে খুব রেগে যাবে, কাজকর্ম আটকে যাবে। চারদিকে বন্যা হয়েছে, ভোর থেকে মুষলধারে বৃষ্টি। এই অবস্থায় যাত্রীরা সব তোমার জন্য বসে আছে। দেখো কেউ যা, তারা সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। যত মাথা ব্যথা তোমার। আগে নিজে বাঁচো, পরে অন্যদের কথা ভাববে। ফটিক বউয়ের কথা কানে তোলে না। ধুতিটা মালকোচা করে বেঁধে বর্ষাতি গায়ে চাপিয়ে বেরিয়ে পড়ে। বিছানায় বসে নিতাই বাবা মায়ের কথা শুনছিল। বাবা বেরিয়ে যাচ্ছে দেখে নিতাই এক লাফে বিছানা থেকে নেমে এসে বলে, বাবা, তোমাকে একা যেতে হবে না, আজ আমি তোমার সঙ্গে যাব। যাওয়ার সময় পিছু ডাকলি বাবা? চৌকাঠ পেরিয়ে
ঘরে এসে নিতাইয়ের মাথায় হাত বুলিয়ে ফটিক বলে, অন্যদিন হলে কিছু বলতাম না, কিন্তু আজ আমার সঙ্গে যাসনি, তুই ঘরে থাক। কতবার তো আমার সঙ্গে গেছিস, বারণ করেছি? আজ বারণ করছি, তার নিশ্চয় একটা কারণ আছে। আমাকে যেতে হচ্ছে, কারণ আমি ঘাটে না গেলে সবাই অসুবিধায় পড়বে। নিতাই মেনে নেয়। বেরিয়ে পড়ে ফটিক। গেঁওখালি থেকে শেষ নৌকা 8টায়, ফটিকেরই শেষ টান। এপারে পৌঁছতে 9টা। নৌকো ঠিক করে বেঁধে তারামাকে ধূপ দেখিয়ে তবে বাড়ি। সারাদিন বৃষ্টিতে ভেজায় শরীরে ঠিক জুত পাচ্ছিল না ফটিক। রাতে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। অল্প কয়েকজন যাত্রী নিয়ে নৌকা ভাসিয়ে দেয় ফটিক। ডিবিরি থেকে জল ছাড়ায়। জল আজ অনেক উঁচুতে, জলের স্রোতও বেশি। ফটিক এতদিন নৌকা চালাচ্ছে, কিন্তু রূপনারায়ণের এত ভয়ঙ্কর রূপ দেখেনি। তার মতো দক্ষ সারেঙেরও মনে ভয়ের সঞ্চার হয়। মন দিয়ে নৌকা চালায় ফটিক। পাড় থেকে ফটিকের নৌকা তখনও বেশ কিছুটা দূরে। যাত্রীরাও প্রস্তুতি নিচ্ছে নামার। ফটিক ভাবে, যাক, আজকের মতো হলো, আবার কাল। বাড়িতে গিয়ে একটু কড়া করে চা খেতে হবে। আসার সময় রুটির কথা বলে এলে ভালো হতো, ভাত খেতে ভালো লাগছে না। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয় ফটিক সারেং। হাতে ধরা হালটাও একটু ঢিলে হয়ে যায়। আর ঠিক তখনই বড় একটা ঢেউ নৌকার গায়ে আছড়ে পড়ে। নৌকোর যাত্রীরা বেসামাল হয়ে একে অন্যের গায়ের উপর পড়ে। নৌকোর ধারে বসা যাত্রীরা সামলাতে না পেরে জলে পড়ে যায়। নৌকোর হারিকেনের আলোয় ফটিক দেখে জলে পড়া দুজন যাত্রী হাত পা ছুঁড়ে নিজেদের ভাসিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু স্রোতে স্থির থাকতে পারছে না। ফটিক হাল ছেড়ে জলে ঝাঁপিয়ে পড়ে। চুলের মুঠি ধরে ডুবন্ত দুজনকে পাড়ে পৌঁছে নৌকার কাছে যাবে বলে জলে নামবে, ঠিক তখনই বিরাট একটা মাটির চাঙড় ফটিকের মাথায় ভেঙে পড়ে। রাতের অন্ধকারে মাতাল রূপনারায়ণের চরে তলিয়ে যায় ফটিক। হ্যাঁ রে খোকা, এত রাত হলো, তোর বাবা তো এখনো এলো না? এত তো দেরি করে না? বলেছিল শরীরটা ভালো লাগছে না, বেরোতে বারণ করলাম, শুনলো না। যত চিন্তা আমার। ঘরের ভেতর থেকে দালানে বসে থাকা নিতাইকে বলে সাবিত্রী। নিতাইও সেই কথা ভাবছিল, বাবার তো এত দেরি হয় না, আজ কি হলো? বাবার সঙ্গে গেলেই ভালো হতো। নিতাই উত্তর দিচ্ছে না দেখে সাবিত্রী ঘর থেকে বেরিয়ে এসে নিতাইয়ের সামনে দাঁড়ায়, বলে, অনেক রাত হলো, বৃষ্টি থামার লক্ষণই নেই, একবার ঘাটে গিয়ে দেখে আসবো, যাবি আমার সঙ্গে? এত রাতে এই বৃষ্টির মধ্যে অন্ধকারে কেউ ঘাটে যায়? আর ওখানে গিয়ে কি হবে? বাবা কি ঘাটে বসে আছে? তবু ঘাটে যদি কেউ থাকে একবার জিজ্ঞাসা করতে পারবো। হ্যাঁ, তোমার জন্য এত রাতে ঘাটে লোক বসে আছে। নিতাইয়ের উদ্বেগ বিরক্ত হয়ে ফুটে বেরোয়। আমার কেমন ভয় ভয় করছে রে খোকা, কিছু বিপদ হলো না তো? তোমার যত বাজে চিন্তা, বাবার কিচ্ছু হয়নি। দেখো, হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে, কাল সকালেই চলে আসবে। আগেও তো একবার এরকম করেছিল। চলো ঘরে চলো, খিদে পেয়েছে, আমায় খেতে দাও। মায়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে নিতাই। নিতাইকে নীরবে খাবার বেড়ে দেয় সাবিত্রী। মা, তুমি খাবে না? তোমার খাবার নিলে না যে? খেতে ইচ্ছা করছে না, শরীরকে মাঝে মাঝে উপোস দিতে হয়। নিতাই মাকে জোর করে না, সে নিজেও আনমনে খেয়ে উঠে পড়ে। তার মনে নানা চিন্তার ঝড়। খাওয়ার পর নিতাই চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সাবিত্রীর চোখে ঘুম আসে না, গভীর উৎকণ্ঠায় সারা রাত কাটে তার। অন্ধকার থাকতে থাকতে নিতাইকে ডাকে সাবিত্রী।
অন্ধকারেই দুজন বেরিয়ে পড়ে খেয়াঘাটের উদ্দেশ্যে। রাতেই বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশের মুখ গম্ভীর, যে কোনো মুহূর্তে আবার নামতে পারে। দুটো পা চালায় মা ছেলে। রাস্তার জলকাতা ভেঙে খেয়াঘাটে যখন পৌঁছায়, তখন খেয়াঘাট শুনশান। সামান্য দূরে বটের শিকড়ে মোটা কাছি দিয়ে দুটো নৌকা বাঁধা। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় বাবলু সারেং। সাবিত্রী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তোমার দাদার খবর জানো? কাল রাতে বাড়ি ফেরেনি। বাবলু কথার উত্তর না দিয়ে চুপ করে থাকে। সারা রাত জলে বহু খোঁজাখুঁজির পর ভোরের দিকে ফটিকের নিষ্প্রাণ দেহটা পাওয়া গিয়েছে। খেয়াঘাট ঘুরে বাবলু ফটিকদার বাড়িতেই যেত খবর দিতে। বাবলু কি উত্তর দেবে বুঝতে পারে না। তাকে নিরুত্তর থাকতে থেকে নিতাই এগিয়ে এসে জিজ্ঞেস করে, কাকা, বাবার খবর জানো? বাবলু নিতাইকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে গতকালের রাতের ঘটনা ব্যক্ত করে। নিতাইয়ের মাথার ভেতরটা অন্ধকার হয়ে যায়। সে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই ধূপ করে বসে পড়ে। তাকে দেখে ছুটে আসে সাবিত্রী। নিতাইকে ধরে ঝাঁকুনি দেয় পাগলের মতো। ওরকম বসে পড়লি কেন কোকা? বাবলু কি বলল? চুপ করে আছিস কেন, বল। বাবা আর নেই মা। কি বললি? তোর বাবা নেই? ও নেই? তোর বাবা? কথা শেষ করতে পারে না সাবিত্রী। মাথা ঘুরে যায় তার। সশব্দে আছড়ে পড়ে রূপনারায়ণের পাড়ে। নিতাইয়ের দৃষ্টি তখন রূপনারায়ণের ঘোলাটে জলের দিকে। চা দিতে দিতে নিতাই ভাবে কিছু একটা গন্ডগোল হয়েছে, না হলে তো সারেংরা কামাই করে না। আবহাওয়া যত খারাপই হোক, যার টান সে আসতে না পারলে অপরজনকে খবর দিয়ে দেবে, এটাই নিয়ম। এতগুলো মানুষের অসুবিধা চোখের সামনে দেখতে তার ভালো লাগলো না। তার বড্ড বাবার কথা মনে পড়ছে। সে মানুষটা যাত্রীদের সুবিধের জন্য কোনো বাধা মানেনি। চায়ের কেটলিটা উনুনের পাশে রেখে দোকান থেকে বেরিয়ে আসে নিতাই। উত্তেজিত যাত্রীদের উদ্দেশ্যে গলা তুলে বলে, আমি একটা কথা বলবো, শুনবেন? তুমি আবার কি বলবে হে? তোমার বেশ ভালোই চা বিক্রি হচ্ছে। নিতাই বলে, আমি আপনাদের ওপারে পৌঁছে দিচ্ছি, হবে তো? সমবেত যাত্রীর সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষিপ্ত হয় নিতাইয়ের ওপর। তুমি নৌকা চালাতে পারো? আগে কোনোদিন বলনি তো। তোমার নৌকা আছে নাকি? কখনো প্রয়োজন হয়নি, তাই বলিনি। এখনো বেশি দেরি হয়নি। আপনারা ঘাটে যান, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। নিতাই দোকানের উনুনের আঁচ কমিয়ে ঝাঁপটা নামিয়ে ঘাটের দিকে এগোয়। কিছু দূরে দুজন ছোকরা দাঁতন করছিল। নিতাই তাদের কাছে গিয়ে বলে, ভগা, তিলু, তোদের একটা কাজ করে দিতে হবে। ভগা বলে, কি কাজ নিতাইদা? কাঁচিটা খুলে নৌকাটা ঘাটে আনবো। তোরা একবার এলে খুব ভালো হয়, বলে নিতাই। কার নৌকা আনবো? যার নৌকা সে যদি কিছু বলে। করিম চাচার নৌকা। আগে আমার বাবার সঙ্গে কাজ করত, আমি নিয়ে গেলে চাচা কিছু বলবে না। নৌকার কাছি খুলে তিনজন নৌকা ঘাটে আনে। নিতাই নৌকার এক প্রান্তে বসে থাকে। ভগা আর তিলু নৌকার উপর দিকটা পাড়ের মাটিতে শক্ত করে ধরে থাকে। যাত্রীরা একে একে নৌকায় ওঠে। ঠেলে দিয়ে তোরা উঠে পড়, ভগা আর তিলুকে উদ্দেশ্য করে বলে নিতাই। দাঁড় টানতে পারবি তো? জলে ভাসা জীবন, দাঁড় টানতে পারবো না? কি যে বলো তুমি নিতাইদা। নৌকার হাল ধরে বসে থাকেন নিতাই ও ভগা, আর তিলু দাঁড় টানে। আকাশ একই রকম, মৃদুবন্ধু ঝোড়ো হওয়া এখনো চলেছে। আজ দীর্ঘদিন পর নৌকার হাল ধরেছে নিতাই। বাবার কথা আজ বড্ড বেশি মনে পড়ছে নিতাইয়ের। বাবা তাকে নৌকার হাল ধরা শিখিয়েছিল। বলতো, খোকা, এটাই আমাদের রুজি রোজগার,
এটাই আমাদের ভরসা, একে ভালোবাসবি। আর যাত্রীরা আপনজন, তাদের যেন কোনো অসুবিধে না হয়, ওরাই আমাদের সব। ভাবতে ভাবতে নিতাইয়ের চোখে জল এসে যায়। হাত দিয়ে চোখ মুছে হালের প্রতি মনোযোগী হয় সে। নিতাইদা, একটা গান গাও না, বহুদিন তোমার গান শোনা হয়নি। কতদিন গান টান গাইনি, এখন কি আর মনে আছে? যতটুকু মনে আছে ততটুকুই গাও, ভগা আর তিলু না ছোড়। নিতাই গলাটা একটু পরিষ্কার করে গান ধরে, ও দয়াল রে, নৌকা নিয়ে ভেসে পড়ি যাব কিনারে। যাত্রীদের মধ্যে নানা বিষয়ে আলোচনা চলছিল। নিতাই গান ধরতে নৌকার পরিবেশ বদলে যায়। যাত্রীদের সবার দৃষ্টি পড়ে নিতাইয়ের উপর। গান শেষ হলে একজন বলেন, তুমি এত সুন্দর গান গাও, অপূর্ব তোমার গলা, মনটা ভরিয়ে দিলে। এত প্রশংসা করবেন না দাদা, ভগাতিরু বলল তাই। তোমার এত সুন্দর গলা, তুমি গানটা চালিয়ে যাও। দাদা, গান গাইলে চা বিক্রি কখন করব? আগে তো পেট। আজ ভাবলাম আপনাদের কাজে যাওয়া হবে না, অনেকে অনেক দরকারে বেরিয়েছে, তারা অসুবিধায় পড়বে, তাই বেরুলাম। তাছাড়া ওপারে গিয়ে ফিরতে ঘন্টাখানেক লাগবে, সে সময়টুকু দোকান বন্ধ রাখলে তেমন অসুবিধে হবে না। নিজের কথা শুধু ভাবলে হবে দাদা, আপনাদের কথাও তো ভাবতে হবে। নির্দিষ্ট সময়ের আধ ঘন্টার মধ্যে গেউখালির ঘাটে নৌকা নোঙর করে। নিতাই ভগা তিলুকে দিয়ে নৌকা বাঁধায়, পাটাতন ফেলে, সাবধানে যাত্রীদের নামায়। নৌকো থেকে নামার সময় যাত্রীরা নিতাইকে পারানি দিতে গেলে নিতাই বলে, পারানি আমায় দিতে হবে না, ওই ভগা আর তিলুকে দিন, ওরা ছিল বলে আমি আপনাদের নিয়ে আসতে পারলাম। নিতাইয়ের মনে হয় এক প্রবল ঝড় বৃষ্টির দিনে নদীতে মিশে গিয়েছিল তার বাবা। আজ তিনি যেখানেই থাকুন, ওকে দেখে খুব খুশি হবেন। বারবার চোখ ভিজে আসে নিতাইয়ের। ঝোড়ো হাওয়া গালে মুখে লুটোপুটি খেয়ে তার চোখ মুছিয়ে দেয়, বিলি কেটে দেয় চুলে। নমস্কার।